শুরুতে জানিয়ে দেব লেবাননে হিজবুল্লাহ সামরিক কমান্ডারের শাহাদাতে হামাসের বার্তা শাস্তি পাবে ইসরায়েল। জানিয়ে দেব জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বীর ফিলিস্তিনিদের কণ্ঠস্বর হবে কঠোর। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রে আগাম ভোট গ্রহণ শুরু, টানটান উত্তেজনা। জানিয়ে দেব আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়নি। সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লাহর পেজার বিস্ফোরণ, জড়িত ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। লেবাননের হিজবুল্লাহ সামরিক কমান্ডার শাহাদাতে হামাসের বার্তা, ইসরায়েল শাস্তি পাবে। দখলদার ইসরায়েলে হামলায় লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম আকিলের শাহাদাতের ঘটনায় শোক ও সমবেদনার বার্তা জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, শহীদ ইব্রাহিম আকিল সহ সব শহীদদের রক্ত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আগুনের লেলিহান শিখা হয়ে উঠবে এবং দখলদার ইসরায়েল তার কর্মের শাস্তি পাবে। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শীর্ষস্থানীয় ওই সামরিক কমান্ডার শহীদ হয়েছেন। হামাসের বিবৃতিতে ইব্রাহিম আকিলকে আল কুদসের শহীদ হিসেবে আখ্যায়িত করে বলা হয়েছে, লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলনের ভাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ ও ঐক্যের গুরুত্বকেই তুলে ধরছে। গাজা তথা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে লেবানিরা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয় বলে বিবৃতিতে মন্তব্য করা হয়েছে। 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন এবং গণহত্যা শুরু করলে হিজবুল্লাহ যোদ্ধারা গাজাবাসীর সমর্থনে এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করবে। এই ধারা এখনও অব্যাহত রয়েছে। এদিকে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বীর ফিলিস্তিনিদের কণ্ঠস্বর হবে কঠোর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ইসলামী প্রজাতন্ত্র হবে বীর ফিলিস্তিনি এবং লেবানিদের কণ্ঠস্বর, যারা দখলদার ও অপরাধী ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসারুল্লাহর লেখা এক চিঠিতে এই কথা বলেছেন তিনি। আরাকচি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউ ইয়র্ক শহরে আসার পর আমি আগ্রাসী এবং অপরাধী ইহুদিবাদী ইসরায়েল সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি এবং লেবাননের বীর জনগণের কণ্ঠস্বর হওয়াকে আমার ইসলামী ও মানবিক কর্তব্য বলে মনে করছি। তিনি আরও বলেন, পৈশাচিক ও রক্তপিপাসু তেল আবিব সরকার তার সাম্প্রতিক অপরাধ এবং সন্ত্রাসবাদের জন্য জঘন্য ও ভয়ঙ্কর পন্থা অবলম্বন করে মানুষ হত্যার মাধ্যমে আবারও প্রমাণ করছে যে তারা কোনো আন্তর্জাতিক মান ও বিধিবিধান মানে না। আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে তারা অবৈধ ও দখলদারিত্বের লক্ষ্য অর্জন করতে চায়। লেবাননের দাহিয়ে এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার ইব্রাহিম আকিল সহ বেশ কয়েকজন সঙ্গীর হত্যার ঘটনায় হাসান নাসারুল্লাহ ও হিজবুল্লাহর কর্মকর্তা এবং যোদ্ধা ও লেবাননের সরকার ও জনগণের প্রতি আরাকচি তার সমবেদনা জানান। গতকাল ইব্রাহিম আকিল ইসরায়েলের বিমান হামলায় শহীদ হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে আগাম ভোট গ্রহণ শুরু, চলছে টানটান উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এখনও ৪৩ দিন বাকি, তবে নির্বাচনী লড়াই ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে, যেখানে ভোটাররা সরাসরি ভোট দিচ্ছেন। ভার্জিনিয়া, সাউথ ডাকোটা এবং মিনেসোটার মতো অঙ্গরাজ্যে ভোটাররা ইতিমধ্যেই নিজেদের মূল্যবান ভোট প্রদান শুরু করেছেন। আগামী ৫ই নভেম্বরের চূড়ান্ত ভোটের আগে, নির্বাচনের আগে এই আগাম ভোট দেশটির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। আগাম ভোট শুরু হলেও মূল লড়াইটা হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস স্পষ্ট। বিভিন্ন অঙ্গরাজ্যে, বিশেষ করে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে প্রচারাভিযানগুলো পুরোদমে চলছে। এই লড়াইয়ে যারা প্রথমে ভোট দিয়েছেন তারা নানা মত প্রকাশ করেছেন। ৫৬ বছর বয়সী ভোটার টম কিলকনি তার স্ত্রী ভার্জিনিয়া আর্লিংটনে ভোট দিতে আসেন। আগাম ভোট দিয়ে তিনি বলেন, আমরা চাই মানুষ বুঝুক যে আমরা ভোট দেওয়ার গুরুত্ব উপলব্ধি করছি। টমের স্ত্রী মিশেলও বলেন, আমরা ভালো উদাহরণ সৃষ্টি করতে আগে ভাগে ভোট দিলাম। কিন্তু ফেয়ারফ্যাক্সে একজন রিপাবলিকান ভোটার আর্থার স্টুয়ার বলেন, ট্রাম্পের নেতৃত্বে অর্থনীতি চাঙ্গা হয়েছে এবং তিনি বিশ্বাস করেন ট্রাম্প এই উন্নতির অব্যাহত রাখতে সক্ষম হবেন। তিনি আরও বলেন, আমি আগাম ভোট দিয়ে নিশ্চিত করতে চাচ্ছি যেন এবার কোনো জালিয়াতি না হয়।
শুক্রবার আটলান্টায় নারীদের এই অনুষ্ঠিত একটি নির্বাচনী সমাবেশে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। গর্ভপাত ইস্যুতে ট্রাম্প এবং তার দলকে ভণ্ডামি করার অভিযোগ তোলেন তিনি। কমলার আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে নির্বাচনী প্রতিযোগিতা আরও তীব্রতর হয়ে উঠেছে। কমলার প্রচার অভিযানে ট্রাম্পের চেয়ে 3 গুণ খরচ বেশি করা হয়েছে। আগস্ট মাসে কমলার প্রচার 17 কোটি 40 লাখ ডলার খরচ হয়েছে, যেখানে ট্রাম্প খরচ করেছেন 6 কোটি 10 লাখ ডলার। এছাড়া কমলার প্রচার শিবিরে গত মাসে 23 কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে, আর ট্রাম্প সংগ্রহ করেছেন 13 কোটি ডলার। এই বিশাল অর্থ তহবিল ব্যবধানও লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়িয়েছে। মার্কিন নির্বাচনের এই উত্তেজনাপূর্ণ অবস্থায় দুই প্রতিদ্বন্দ্বীর প্রচার শিবির নতুন নতুন কৌশল গ্রহণ করছেন। ভোটারদের মনোভাবে ক্রমাগত পরিবর্তন হচ্ছে এবং নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই এই প্রতিযোগিতা আরও রোমাঞ্চকর হয়ে উঠছে। আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি নাকচ করল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, আমেরিকা ও ব্রিটেন রাশিয়ার গভীরের অভ্যন্তরে হামলা চালানোর জন্য কিয়েভকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়নি। গতকাল তিনি বলেন, আমেরিকা কিংবা ব্রিটেন কেউই রাশিয়ার ভূখণ্ডের কোনো লক্ষ্যবস্তুতে বা যে কোনো দূরত্বে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়নি। আমার মনে হয় সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কায় তারা উদ্বিগ্ন। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলছেন তারা যেন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি না দেয়। যদি তারা রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় তাহলে মস্কো তাকে ন্যাটোভুক্ত দেশগুলোর যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে। গতকাল জেলেনস্কির দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণে পাশাপাশি তিনি দাবি করেন, পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বাড়িয়েছে যাতে রাশিয়ার সেনাদেরকে দনবাস এলাকা থেকে দূরে রাখা যায়। পশ্চিমাদের সামরিক সহায়তা বৃদ্ধির ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেন জেলেনস্কি। এদিকে হিজবুল্লাহর পেজার বিস্ফোরণ জড়িত ভারতীয় বংশোদ্ভূত রবিনসন। লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছে ভারতীয় এক বংশোদ্ভূতের। তার নাম রিনসন হোসে। 37 বছর বয়সী এই যুবকের জন্ম কেরালায়, পড়াশোনাও করেছেন কেরালায়। পরবর্তীতে তিনি নরওয়ে চলে যান। বর্তমানে সেখানকার নাগরিক তিনি। পেজার বিস্ফোরণের তদন্তে এই ভারতীয় বংশোদ্ভূতের নাম উঠে এসেছে। কিভাবে এই ভারতীয় বংশোদ্ভূতের নাম জড়িয়ে গেল লেবাননের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায়? হাঙ্গেরি একটি সংবাদ মাধ্যম টেলেক্সে দাবি করা হয়েছে, লেবাননে যে পেজারগুলি বিস্ফোরিত হয়েছে সেগুলো বিক্রি হয়েছিল নর্টা গ্লোবাল লিমিটেড নামে বুলগেরিয়ার একটি সংস্থায়। টেলেক্স আরও দাবি করা হয়েছে, হিজবুল্লাহর কয়েক হাজার পেজারের বরাতে দিয়েছিল বুলগেরিয়ার এই সংস্থাকে। ঘটনাচক্রে বুলগেরিয়ার এই সংস্থাটির কর্ণধার আবার রিনসন, আর এখান থেকে সন্দেহে তদন্তকারীদের। তাহলে কি এই ঘটনার সঙ্গে ভারতীয় বংশোদ্ভূতের সরাসরি কোনো যোগ রয়েছে? এমন প্রশ্ন জোরালো হতে শুরু করেছে। দ্য এই তথ্য বলেছে যে বুলগেরিয়ার সংস্থার সঙ্গে লেবাননের পেজার বিস্ফোরণের নাম জড়িয়ে যাওয়ায় সেখানেও তোলপাড় চলছে। সেই দেশের নিরাপত্তা সংস্থা ডিএনএস বৃহস্পতিবারে ঘোষণা করছে যে কিভাবে বুলগেরিয়ার সংস্থার নাম জড়িয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। সিবিএস নিউজের প্রতিবেদন বলছে, 2022 সালের এপ্রিলে নর্টা গ্লোবাল লিমিটেড নামে সংস্থাটি বুলগেরিয়ার ছাড়পত্র দেওয়া হয়। এই সংস্থাটির কর্ণধার নরওয়ের নাগরিক, যিনি ঘটনাচক্রে আবারও ভারতীয় বংশোদ্ভূত।